ক্লাস 12-এর বা দ্বাদশ শ্রেণীর পরিবর্তী প্রবাহ অর্থাৎ এসি চ্যাপ্টারের আজকে সেকেন্ড ক্লাস। তো যেটা বলার, গতদিন আমরা যেটা দেখেছিলাম যে এসি ইএমএফ অর্থাৎ এসি তড়িৎচালক বল বা পরিবর্তী তড়িৎচালক বল এবং এসি কারেন্ট মানে পরিবর্তী প্রবাহ। এসি কারেন্ট আমরা বলে ফেলি, অ্যাকচুয়ালি এসির মধ্যেই কারেন্ট কথাটা আছে, তবু আমরা কিন্তু বলি এরকম যে এসি প্রবাহ বা ডিসি প্রবাহ এরকম ব্যাপারটা বলি। তো যাই হোক, সেই পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে আরএমএস মান এবং গড় মানের রাশিমালা আমরা গতদিন দেখেছিলাম। তো আজকে ওই আরএমএস মান রিলেটেড একটি কোশ্চেন, যেটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সেই কোশ্চেন নিয়েই আমরা শুরু করছি আজকের ক্লাস। তো প্রথম যেটা আমরা আসছি যে ভি ভোল্ট অর্থাৎ একটা নির্দিষ্ট মানের ভোল্ট এসি বা ওই ভি ভোল্ট ডিসি কোনটা বেশি ক্ষতিকারক আমাদের পক্ষে। অর্থাৎ আমরা যদি একই ভোল্টের এসি আর ডিসি উৎস পাই বা সেই পরিবর্তী প্রবাহ বা সমপ্রবাহ যদি আমরা ফিল করি, তাহলে আমরা কোনটাতে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারি সেটা এবার আলোচনা। অ্যাকচুয়ালি কোনটার ভ্যালু বেশি। তো আমি আগে ডিসিটা নিয়ে বলি। ভি ভোল্ট ডিসি মানেই হলো এটা কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু অর্থাৎ তার ভ্যালুটা ভি ভোল্ট মিনস বোঝায় যে এর মান সবসময় কনস্ট্যান্ট। এক্সাম্পল আমি বলতে পারি যে 220 ভোল্ট ডিসি মানে হলো 220 ভোল্ট, এটা কনস্ট্যান্ট ভ্যালু, ধ্রুবক। কিন্তু যদি এসির কথা বলা হয় তাহলে ভি ভোল্ট এসি এটার মানেই হলো আরএমএস ভ্যালু ইজ ইকাল টু ভি। তাহলে আরএমএস ভ্যালু যদি ভি হয়ে যায় তাহলে পিক ভ্যালু কত হবে, মানে সর্বোচ্চ মান। যদি আরএমএস মান ভি হয় তাহলে পিক ভ্যালু কত হবে, সর্বোচ্চ মান হবে ভি ইন্টু রুট টু। এটা কেন হলো না, কারণ মানে ব্যাখ্যাস্বরূপ আমরা বলতে পারি ভি আরএমএস ইজ ইকাল টু ভি জিরো বাই রুট টু। এই ভি জিরোটা ছিল পিক ভ্যালু, তাহলে ভি জিরো ইজ ইকাল টু ভি আরএমএস ইন্টু রুট টু। তাহলে এখানে আরএমএস ভ্যালু মানেই ভি, অর্থাৎ এসির ক্ষেত্রে যেটা উল্লেখ করা থাকবে যে এত ভোল্ট এসি, বুঝতে হবে সেটা আরএমএস মান। তাহলে তার সর্বোচ্চ মান কত হতে পারে, ওটা ইন্টু রুট টু। এক্সাম্পল স্বরূপ আমরা ধরতে পারি কি 220 ভোল্ট এসি মানেই হলো আরএমএস সমান 220 ভোল্ট, তাহলে ভি পিক বা ভি জিরো হবে 220 ইন্টু রুট টু ভোল্ট। এটা অ্যাপ্রক্সিমেট দাঁড়ায় 311 ভোল্ট, অ্যাপ্রক্সিমেট। তাহলে বোঝাই যাচ্ছে যে 220 থেকে 311 বেশি, তাহলে সর্বোচ্চ আমি 311 ভোল্ট ফিল করতে পারি, তাহলে এটা অবশ্যই বেশি ক্ষতিকারক। তার মানে বোঝা গেল যে একই ভোল্ট এসি এবং ডিসির মধ্যে এসি বেশি ক্ষতিকারক বা পরিবর্তী প্রবাহ বা পরিবর্তী ভোল্টেজ বেশি ক্ষতিকারক। এটাই হলো আমাদের এসির আজকে শুরুর একটা ইম্পর্ট্যান্ট আলোচনা। এটা কিন্তু যে কোনো বই থেকে রেডি করে রাখবে, 1 নম্বর বা 2 নম্বরের কোশ্চেন আসে। এছাড়াও অঙ্ক করতে গেলে আমাদের কাজে লাগবে, যে সবসময় মনে রাখবে যে এসির ক্ষেত্রে যেটা ইন্ডিকেট করা থাকবে মানে যেটা উল্লেখ করা থাকবে সেটাই হলো তার আরএমএস ভ্যালু। আর একটা জায়গায় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ট্রান্সফরমার। আমরা গতদিন যে ট্রান্সফরমারের থিওরি পড়েছিলাম সেখানে আমরা দেখেছি যে স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে V2 গ্রেটার দেন V1, N2 গ্রেটার দেন N1, অর্থাৎ সেকেন্ডারি টার্ন নাম্বার বা পাক সংখ্যা প্রাইমারি বা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার থেকে বেশি, মানে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার থেকে বেশি, তাই গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ প্রাথমিক কুণ্ডলীর বা মুখ্য কুণ্ডলীর ভোল্টেজের থেকে বেশি, স্টেপ আপ। তাহলে এখন প্রশ্ন আসছে যে আমরা যদি ভোল্টেজকে এইভাবে বাড়াতে থাকি টার্ন নাম্বারের অনুপাত বাড়িয়ে, মানে পাক সংখ্যার অনুপাত বাড়িয়ে, আমরা তো ভোল্টেজটাকে বাড়িয়ে নিতে পারবো এই ফর্মুলা অনুযায়ী। তাহলে এখন বলছে শক্তির পরিমাণও তো বেড়ে যেতে পারে।
কিন্তু না। তাহলে স্টেপ আপের ক্ষেত্রে এটা, স্টেপ ডাউনের ক্ষেত্রে এটা কি ছিল, V2 লেস দ্যান V1, মানে ভোল্টেজটা কমে যাবে বা পাক সংখ্যাটা কমে যাবে, কিন্তু এই রিলেশন সেম থাকবে স্টেপ ডাউনের ক্ষেত্রে। তাহলে ফর আইডিয়াল ট্রান্সফরমার, আদর্শ হলে কি হবে, শক্তি কিন্তু একই থাকবে। শক্তির সংরক্ষণ অনুযায়ী বলছে VIT ইজিক্যাল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। শক্তির রাশিমালা ছিল VIT, শক্তি যেহেতু ধ্রুবক তাই VI ইজিক্যাল টু কনস্ট্যান্ট, সেই জন্য V1 I1 ইজিক্যাল টু V2 I2। এটাই হলো একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে এটা কখন হবে, আইডিয়াল ট্রান্সফরমার ক্ষেত্রে। তাহলে আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে মানেই হলো এফিসিয়েন্সি কত ধরবো আমরা, 100%। 100% ফর অর্ডিনারি ট্রান্সফরমার। efficiency is equal to V2 I2 by V1 I1 into 100%। এটাই হলো আমাদের এফিসিয়েন্সি। অর্থাৎ আমরা বলবো যে আইডিয়াল ট্রান্সফরমার হলে তার এফিসিয়েন্সি আমরা কত ধরে নিচ্ছি, 100%, মানে 1 যদি হয়ে যায় তাহলে V1 I1 সমান V2 I2, সেই অনুযায়ী আমরা অঙ্কটা করতে পারি। আর যদি এফিসিয়েন্সি বলে দেয় তাহলে আমরা এত পার্সেন্টেজ V2 I2 বাই V1 V2 বাই V1 আবার ওই ফর্মুলা থেকে চলে আসবে N2 বাই N1 থেকে। তাহলে এইভাবেই কিন্তু আমরা অঙ্কগুলোর জন্য ইউজ করতে পারবো ফর্মুলাগুলোকে। এটা হলো ট্রান্সফরমারের অঙ্কের জন্য। তাহলে প্রবলেম অ্যাবাউট ট্রান্সফরমার, এই কথাগুলো মনে রাখতে হবে। এবার আমরা আজকে একটা অন্য পার্টে যাচ্ছি, যে কোনো এসি সার্কিটে যদি আমরা বিভিন্ন বাধাজনিত ইনস্ট্রুমেন্ট বা বাধাজনিত ডিভাইস ব্যবহার করি। বাধাজনিত মিন্স আমরা এতদিন পর্যন্ত জানতাম যে কোনো বর্তনীতে বাধা দেয় শুধুমাত্র রোধক বা রেজিস্টার, সেই বাধাটার নাম দিয়েছিলাম আমরা রেজিস্ট্যান্স। এখন আমরা দেখব যে এসির ক্ষেত্রে বাধা দিতে পারে একটা ক্যাপাসিটর, একটা রেজিস্টার আর একটা ইন্ডাক্টর। রেজিস্টার মানে রোধক, মানে রোধ জাতীয় যা কিছু আমরা এতদিন পর্যন্ত জানতাম, পাখা, বাল্ব বা আয়রন যা কিছু। ক্যাপাসিটর আমরা পড়েছিলাম স্থির তড়িৎ এই অংশে, ক্যাপাসিটর বা ধারক, অর্থাৎ দুটো পাত দিয়ে তৈরি একটা সংস্থা, একটা ভূসংলগ্ন থাকবে, একটা আধানযুক্ত থাকবে, এই যে সিস্টেমটা, অর্থাৎ ক্যাপাসিটরকেও যদি আমরা এসিতে যোগ করি ওটাও একটা বাধা দিতে পারে। আর একটা কয়েল, কয়েল মিন্স এন পাকের একটা কুণ্ডলী বা এন টার্নের একটা কয়েল, যেটাকে আমরা বলবো ইন্ডাক্টর। সেই ইন্ডাক্টর বা কয়েল, যাকে আমরা বাংলায় বলি আবেশক, এটাও কিন্তু একটা বাধাজনিত ডিভাইস হতে পারে। অর্থাৎ রোধক, ধারক এবং আবেশক, এই তিনটেই কিন্তু এসির ক্ষেত্রে বাধা দিতে পারে। আমরা এইগুলোকে সিম্বলাইজ করছি একটু অন্যভাবে। রোধকজনিত বাধাকে আমরা আর দিয়ে লিখি। রোধকজনিত বাধা আর মানে রোধ। আর ধারকজনিত বাধা, এটাকে বলবো সি, মানে ধারকত্ব। আর আবেশকজনিত বাধা, যেটাকে ইন্ডাক্টর বলবো, তাহলে রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, সেলফ ইন্ডাক্ট্যান্স বা ইন্ডাক্ট্যান্স, যেটাকে বলবো আবেশাঙ্ক বা সাবেশাঙ্ক। আবেশাঙ্ক বা সাবেশাঙ্ক, মানে নিজের আবেশাঙ্ককেই বলবো সাবেশাঙ্ক। এই টার্মগুলো আমরা ইউজ করব। তাহলে এবার আমরা যেটা প্রথম আসছি, বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনী বা শুধুমাত্র
শুধুমাত্র রোধকযুক্ত বর্তনী, অর্থাৎ একটা এসি সার্কিটে, এটা একটা এসি সিম্বলের, এসি সোর্সের সিম্বল, আমরা এটা আগের দিনও দেখেছিলাম ট্রান্সফরমারের ক্ষেত্রে। তো এর সঙ্গে আমরা যদি একটা রেজিস্টার যোগ করে দিই, প্লেন, একদম সিম্পলভাবে আমরা কিন্তু পড়বো, কোনো জটিলতায় যাব না, হিসাবগুলো একটু দেখবো ঠিকঠাক করে। আমরা যদি ধরে নিই যে দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এই মুহূর্তে এটা প্লাস এটা মাইনাস, কিন্তু উল্টোটাও হতে পারে, এটা মাইনাস ওটা প্লাসও হতে পারে, এর কোনো প্লাস মাইনাস নেই। এই মুহূর্তে এদিকে কারেন্ট যাচ্ছে বলে আমরা এটা প্লাস এটা মাইনাস ধরলাম, এটা 4। তাহলে এই বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনী বা শুধুমাত্র রোধযুক্ত বর্তনীতে আমরা এই সোর্সের ভোল্টেজ কত লিখেছিলাম? আমরা সোর্সের ভোল্টেজ লিখছি E = E0 sin ωt। তাহলে আমরা হিসাব থেকে লিখব E = IR, যেটা V = IR লিখতাম, এখন লিখব E = IR। তাহলে এখান থেকে I লিখতে পারবো E/R, তাহলে E0/R sin ωt। এটাকে লিখব I = I0 sin ωt। তাহলে কম্পেয়ার করে আমরা লিখব হেয়ার, আমরা এখানে কি লিখছি? I0 = E0/R। আচ্ছা, এবার কিছু নতুন টার্ম আমাদেরকে জানতে হবে। যেমন প্রথমত হচ্ছে আমরা যেটা দেখলাম যে এর ক্ষেত্রে আমরা যেটা সোর্স হিসাবে নিয়েছিলাম, ই কত ছিল না, ই ছিল E0 sin ωt, ছবিতেও দেখিয়েছি, আর আইও বেরোলো I0 sin ωt। তাহলে দুজনেরই সাইনের পর আছে ωt, দুটো এক্সপ্রেশনের সাইনের পর কি আছে? ωt। তাহলে আমরা বলবো যে ফেজ, এটা হচ্ছে 1 নম্বরে, আমরা কম্পেয়ার করবো ফেজ। তাহলে দি phases of current and voltage are equal, so phase difference is equal to 0। ফেজ ডিফারেন্সটা আমরা কত ধরলাম? 0 হচ্ছে। তাহলে যদি ফেজ ডিফারেন্স আমরা 0 ধরি, শুধু দেখতে পাচ্ছি যে I0-র ভ্যালুটা E0-র থেকে কম, তাহলে এখানে ওয়েভ ফর্ম কি হবে? ওয়েভ ফর্ম তরঙ্গরূপটা কি হবে না, তরঙ্গরূপটা হবে, আমরা যদি একই সঙ্গে দুটো আঁকি তাহলে দেখব যে সাইন যেহেতু, তাহলে এইভাবে ছবিটা যাবে, ওয়েভ নেচার। এই ভ্যালুটাকে বলছি আমরা E0। E = E0 sin ωt ছিল, তাহলে I কি হবে? I0 sin ωt, I0-র ভ্যালু তাহলে একটু কম হবে, কারণ I0 মানে কি? E0/R, R দিয়ে ভাগ হচ্ছে, সেই জন্য E0-র থেকে I0টা কমে যাচ্ছে, সেই জন্য আমাদের সিম্বলটা হবে এইরকম, বা গ্রাফটা হলো এইরকম। অর্থাৎ আমরা দুজনেরই ফেজ ডিফারেন্স কিন্তু 0, অর্থাৎ ফেজগুলোকে আমরা মিলিয়ে রেখেছি, একই জায়গাতে মিলে যাচ্ছে, শুধু অ্যাম্পলিটিউডটা কমে গেছে। একজনের ই, এটা হচ্ছে ই, আর এটা হলো ভি। তাহলে দুজনেরই ফেজ ডিফারেন্স 0 বা ফেজ সেম, এইভাবে ওরা এগিয়ে যাচ্ছে, এটাই হলো ওদের ওয়েভ ফর্ম। তাহলে ফেজ হলো, ওয়েভ ফর্ম হলো। এবার যেটা আসছি ইম্পিডেন্স। ইম্পিডেন্স মানে হলো বাধা। তাহলে এতদিন পর্যন্ত আমরা বাধা হিসাবে কাকে বলেছি? রেজিস্ট্যান্স, একাই রেজিস্ট্যান্স। এখন থেকে আমরা এসির ক্ষেত্রে যে বাধাটা পাই তার নাম হবে ইম্পিডেন্স, একে আমরা জেড দিয়ে লিখব। এখানে বাধা বললে আমরা কাকে বুঝবো? দেখো, ই সমান ছিল E0 sin ωt, আর I সমান এসছে I0 sin ωt, তাহলে I0 = E0/R, তাহলে এখানে Z = R। তাহলে এটা হলো রোধক বা রেজিস্টার বা রোধ, অর্থাৎ ইম্পিডেন্স যেটা, সেটাই হলো রেজিস্ট্যান্স।
এক্ষেত্রে, অর্থাৎ শুধুমাত্র রোধকযুক্ত বর্তনীর ক্ষেত্রে এসি সার্কিটের মোট বাধাকে আমরা নাম দিচ্ছি ইম্পিডেন্স। এই ইম্পিডেন্সের বাংলা হলো প্রতিরোধ, বাংলা। আচ্ছা, এটার বাংলা তো আমরা জানি দশা, আর এটার বাংলা হলো তরঙ্গরূপ, ওয়েভ ফর্ম। এই হলো। এবার আমরা দেখব যে যেহেতু এদের দুজনের মধ্যে দশা সম্পর্ক সেম বা দশা পার্থক্য 0, সেই জন্য এদের আমরা এবার ফেজর ডায়াগ্রাম আঁকবো, যেটাকে আমরা বলি দশা চিত্র, বা আমরা বলি আরও একটা ফেজর ডায়াগ্রাম বা ইন্ডিকেটর ডায়াগ্রাম, ফেজ ইন্ডিকেটর ডায়াগ্রাম। ইকুয়েশনটা আমরা মুছে দিচ্ছি, এইখানটাতে আঁকছি ফেজর ডায়াগ্রাম, বা ঘূর্ণি ভেক্টর চিত্র বলে, দশা চিত্র বলে, ফেজর ডায়াগ্রাম। এটা কিরকম হবে? যদি আমরা ধরে নিই যে এইটা হচ্ছে এর দশা, ওই আচ্ছা কারেন্টের দশা বা ভোল্টেজের দশা, তাহলে এই দিকেই থাকবে, মানে একই দিকে ভোল্টেজ এবং কারেন্ট থাকবে। তাহলে আমি যদি ধরি এই দিকে যদি ভোল্টেজ আছে ধরে নিই ই, তাহলে এই দিকেই থাকবে আই, অর্থাৎ দুজনেরই দশাটা এখন আলফা, এখানে আলফা ইজিক্যাল টু 0, দুজনেরই ওমেগা টি, এটাকে আমি ওমেগা টি লিখে দিই, থিটা ইজিক্যাল টু ওমেগা টি, দুজনেরই ফেজ হচ্ছে ওমেগা টি। ই এবং আই উভয়েরই দশা কিন্তু একই, শুধু আয়ের ভ্যালুটা কম, ই এর ভ্যালুটা বেশি। আয়ের ভ্যালুটা কম, ই এর ভ্যালুটা বেশি। এই হলো ফেজর ডায়াগ্রাম বা দশা চিত্র। এবার আমরা আসব ব্যয়িত ক্ষমতা, তাহলে এটাকে আমরা বলি কি ঘূর্ণি ভেক্টর চিত্র বা দশা চিত্র, ঘূর্ণি ভেক্টর চিত্র বা দশা চিত্র, ফেজর ডায়াগ্রাম। তাহলে আমরা একটা একটা করে মনে রাখবো শুধু কি কি আসছে: ফেজ বা দশা, ওয়েভ ফর্ম বা তরঙ্গরূপ, ইম্পিডেন্স বা বাধা, মোট বাধা বা প্রতিরোধ, ফেজর ডায়াগ্রাম বা দশা চিত্র, সবগুলো হলো। লাস্ট আসবো ব্যয়িত ক্ষমতা। পয়েন্টগুলো শুধু মনে রাখবে যে কী কী পয়েন্টে আমরা আলোচনা করছি, এই পয়েন্টগুলো প্রত্যেকের হবে। এবার আসছি ব্যয়িত ক্ষমতা বা কনজিউমড পাওয়ার। বা ডিসিপেটিভ পাওয়ার, যাই বলি না কেন। পি ইজিক্যাল টু ইআই, আমাদের যেটা ছিল ভিআই, এখন আমরা দেখবো এটা ইআই। তাহলে ই এর ভ্যালু কত বসবে? E0 সাইন ওমেগা টি, আয়ের জায়গায় বসবে I0 সাইন ওমেগা টি। এটাই হলো পি, যে কোনো মুহূর্তে পি। এবার যদি বলি যে অ্যাভারেজ পাওয়ার মানে গড় ক্ষমতা, অ্যাভারেজ পাওয়ার, তাহলে পূর্ণচক্র আমরা ধরবো, তাহলে ফুল সাইকেল, সেই একই টেকনিক। ফুল সাইকেলে যদি ধরি তাহলে আমরা ইন্টিগ্রেশন 0 টু টি পি ডিটি বাই 0 টু টি ডিটি, সে একই টেকনিক, পি অ্যাভারেজ ইজিক্যাল টু 0 টু টি E0 I0 সাইন স্কোয়ার ওমেগা টি, পুরোটা বাই টি। এবার এখানটায় কি করব? ইন্টিগ্রেশনের যা হিসাব E0 I0, আচ্ছা হিসাবটা আমরা একটু এই দিকটা দেখাচ্ছি, এর যে পরের স্টেপ আমরা এখানে করে দেখাচ্ছি। এইখানে স্টার চিহ্ন দিয়ে দিলাম, এখানে হিসাবটা দেখাচ্ছি। 0 টু টি E0 I0 বাই 2 সাইন স্কোয়ার ওমেগা টি বাই টি। E0 I0 বাই 2 সাইন স্কোয়ার ওমেগা টিকে লিখবো 1 মাইনাস কস 2 ওমেগা টি ডিটি। আচ্ছা এগুলো সব ডিটি হবে, এখানে একটা ডিটি হবে। হ্যাঁ,
এখানেও একটা ডিটি ছিল, 0 to t বাই টি। তাহলে E0 I0 বাই 2t ইন্টু এটা ডিটি ইন্টিগ্রেশন 0 to t মাইনাস cos 2 omega t dt 0 to t E0 I0 বাই 2t, এটা হবে t মাইনাস 0, এটা মাইনাস cos 2 omega t মানে cos 2 omega t ইন্টিগ্রেশন হবে sin 2 omega t বাই 2 ওমেগা এর t এবং 0 এই ভ্যালুটা বসবে। E0 I0 বাই 2t ইন্টু t, ফার্স্ট পার্টটা, এটা 0 পার্ট হয়ে গেল। এই পার্টটা যখন আমি ফুল সাইকেলে বসাবো তখন পুরো ভ্যালুটা আসবে 0, তাহলে মাইনাস 0, তাহলে হয়ে গেল E0 I0 বাই 2 মানেই হলো E0 বাই রুট 2 ইন্টু I0 বাই রুট 2 মানেই হলো ERMS ইন্টু IRMS। এই হলো পি এভারেজের এক্সপ্রেশন। তাহলে আমরা এখানে গিয়ে শেষ করলাম, অর্থাৎ ফাইনাল এক্সপ্রেশন হলো যে যদি আমরা ব্যয়িত ক্ষমতা ইনস্ট্যান্টেনিয়াস পেতে চাই তাহলে এই ফর্মুলা, আর যদি অ্যাভারেজ পাওয়ার বা গড় ক্ষমতা হিসাব করতে চাই তাহলে লাস্ট যেটা আসবে E0 I0 বাই 2 বা E0 বাই রুট 2 ইন্টু I0 বাই রুট 2 বা ERMS IRMS। এই হলো বিশুদ্ধ রোধক বর্তনী বা শুধুমাত্র রোধযুক্ত বর্তনীতে আমাদের সমস্ত কিছু কোয়ান্টিটির হিসাব। এবার আমরা আসছি বিশুদ্ধ ধারকযুক্ত বা শুধুমাত্র ধারকযুক্ত বর্তনী। শুধুমাত্র ধারকযুক্ত বর্তনী। তাহলে শুধুমাত্র ধারকযুক্ত মানে কি, অনলি ক্যাপাসিটর যোগ থাকবে। তাহলে আর এর জায়গাটা আমি মুছে দিলাম, একটা ক্যাপাসিটর রেখে দিলাম। এই তাহলে এখন যদি আমরা হিসাব করি যে ক্যাপাসিটরের মধ্য দিয়ে ডিসি কারেন্ট তো যেত না, কিন্তু এসি কারেন্টের আমরা হিসাবটা পাবো। সেই জন্য ছবিটা এইরকমই থাকবে, এটাকে আমরা সি লিখব। ক্যাপাসিটেন্সে আমাদের চার্জের সঙ্গে রিলেশন থাকে, অর্থাৎ কিউ সমান সিভি বা কিউ সমান এখানে হবে সিই, কিন্তু আমরা শেষে ওটা আই বের করে নেব। বোঝা গেল কথাটা? তাহলে এবার সেটাতে আসছে ই ইজ ইকাল টু E0 সাইন ওমেগা টি। তাহলে আমরা জানি যে কিউ ইজ ইকাল টু কি সিভি মানে এখানে সিই সমান সিই0 সাইন ওমেগা টি। আই কি হবে ডিকিউ বাই ডিটি, যেহেতু কিউ টি এর ফাংশন তাই ডেরিভেটিভ হচ্ছে, তো এটা হবে সিই0 ডিডিটি অফ সাইন ওমেগা টি। এটা হিসাব করলে হবে সিই0 সাইন ওমেগা টির ডেরিভেটিভ মানে হলো C0 ওমেগা কস ওমেগা টি। তাহলে আই ইজিক্যাল টু হচ্ছে E0 বাই 1 বাই ওমেগা সি কস ওমেগা টি, মানেই হলো E0 বাই 1 বাই ওমেগা সি ইন্টু সাইন ওমেগা টি প্লাস 90, এটাই হলো আই। তাহলে এখানে আই ইজ ইকাল টু I0 সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। তো যেখানে I0 ইজ ইকাল টু কী হবে E0 বাই 1 বাই ওমেগা সি। এবার আমরা একটা একটা করে হিসাবে আসবো ফেজ। 1 নম্বরে লিখছি ফেজ। তাহলে দশার দিক থেকে কি বলবো, আই এর দশা 90 ডিগ্রি প্লাস হয়ে গেছে, যেখানে ই এর দশা ছিল ওমেগা টি। তাহলে কারেন্ট
leads the voltage with 90 ডিগ্রি ফেজ, অর্থাৎ প্রবাহ ভোল্টেজের থেকে 90 ডিগ্রি দশায় এগিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টের বেলা ওমেগা টি প্লাস 90, ওর বেলা কিন্তু ওমেগা টি। এটাই গেল। এবার আসছি ইম্পিডেন্স। আচ্ছা, ফেজের পর আমরা ওয়েভ ফর্মটা করে নিই। ওয়েভ ফর্ম বা তরঙ্গরূপ ছবিটা আঁকবো আমরা। তাহলে ই হচ্ছে এইটা, এটা ই। বলছে যে কারেন্টের যে ফেজটা, তাহলে এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে ই0। তাহলে কারেন্টের বেলা ভ্যালুটা কমবে, যেহেতু একটা বাধা পেয়ে গেছে, তাহলে আমরা ধরছি এতটা I0। কিন্তু স্টার্টিংটা হলো এখান থেকে, যখন 0 তখন I0 হয়ে আছে কত, ওমেগা টি প্লাস 90 ডিগ্রি এগিয়ে আছে এই। তাহলে ফেজটা কিন্তু সবসময় চেঞ্জ হয়ে থাকবে। তাহলে 90 ডিগ্রি আগে থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ ই যখন 0-তে ছিল তখন আই কিন্তু 90-তে আছে, তাহলে 90 ডিগ্রি এগিয়ে থাকবে। তাহলে এটাই হলো আই এই। এবার আমরা আসছি, আচ্ছা এইদিকে তাহলে কে কে আছে, ই আছে, আই আছে, আর এদিকে টি আছে। এটা ওয়েভ ফর্ম হলো, তরঙ্গরূপ। এবার আসছি ইম্পিডেন্স জেড। তাহলে এখানে জেড হবে 1/ωc। এর নাম হলো ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স অর্থাৎ যার বাংলা হলো ধারকী প্রতিঘাত, ধারকী বা ধারকীয় প্রতিঘাত। আর এটার নাম তো আগেই বলেছি, প্রতিরোধ। এই হলো। তাহলে ফেজ হয়েছে, ওয়েভ ফর্ম হয়েছে, ইম্পিডেন্স হলো। এবার আমরা আসবো, ওটা কি বলে, ফেজর ডায়াগ্রামে যাব। ফেজর ডায়াগ্রাম আমরা দেখছি যে আই এর এই ভ্যালুটা থাকছে, আই এর, আচ্ছা আইটা আমরা রেখে দিচ্ছি, বাকিটা সব মুছে দিচ্ছি। এটা আই, আর ই তো আছে E0 সাইন ওমেগা টি। তাহলে এবার আমরা এখানে দেখছি যে ফেজর ডায়াগ্রাম। ফেজ আমরা আঁকছি। তাহলে এটা যদি ই হয়, এটা ওমেগা টি ছিল, তাহলে এর থেকে 90 ডিগ্রি এগিয়ে থাকবে, তাহলে এই দিকটা হবে আই। এবার ই এর ভ্যালু যা ছিল E0, আই এর ভ্যালু যেন তার থেকে কম হয়, I0। তাহলে এখান থেকে এটাই 90, তাহলে এই ভ্যালুটা কত হলো, ওমেগা টি প্লাস 90। অর্থাৎ প্রথম থেকে ধরলে আই এর ক্ষেত্রে হবে ওমেগা টি প্লাস 90, যেখানে ই এর বেলা ওমেগা টি, আর এক্সট্রা ফেজ ডিফারেন্স কত, 90 ডিগ্রি। এই হলো ফেজর ডায়াগ্রাম। এবার আমরা সবটা মুছে দিচ্ছি, ডিসিপেটিভ পাওয়ারটা আমরা হিসাব করবো। এবার পাওয়ার P = EI। তাহলে এখানে যে এক্সপ্রেশনগুলো আমরা পেয়েছি তাতে EI কত দাঁড়াচ্ছে, E0 সাইন ওমেগা টি, আর হচ্ছে I0 সাইন ওমেগা টি প্লাস 90। এখন সাইন ওমেগা টি প্লাস 90 হয়ে যাবে কস ওমেগা টি। তাহলে হবে E0 I0 সাইন ওমেগা টি কস ওমেগা টি। E0 I0/2 ইন্টু 2 সাইন ওমেগা টি কস ওমেগা টি। E0 I0/2 ইন্টু সাইন 2 ওমেগা টি। এই অবধি হলো পি। তাহলে এবার পি অ্যাভারেজ ইন ফুল সাইকেল, ইন ফুল সাইকেলে হবে কত,
ইন্টিগ্রেশন 0 টু টি পি ডিটি বাই টি করে দিলাম ডাইরেক্ট, ওটা দেখাচ্ছি না। তাহলে I0 বাই 2 সাইন 2 ওমেগা টি ডিটি ইন্টিগ্রেশন 0 টু টি, আর নিচে একটা টি ভাগ ছিল বলে 2t। এই জায়গাটার হিসাব হবে কত? I0 বাই 2t, এটা হবে cos 2 ওমেগা টি, তাহলে এটা মাইনাস হবে, মাইনাস cos 2 ওমেগা টি বাই 2 ওমেগা, এটা t, এটা 0। এই ভ্যালুটা বসালে কত হবে? I0 বাই 2t, মাইনাসটা সামনে নিয়ে নেওয়া হলো, cos 2 ওমেগা ক্যাপিটাল টি মাইনাস cos 0 পুরোটা বাই 2 ওমেগা। ওমেগা এবং ক্যাপিটাল টির ভ্যালু হচ্ছে 2 পাই, তাহলে 4 পাই হয়ে যাচ্ছে, তাহলে পুরোটার ভ্যালু 0 হয়ে যাবে, তাহলে এটা হলো 0। তাহলে অ্যাভারেজ পাওয়ার কত এলো? 0। অর্থাৎ এখান থেকে একটা হচ্ছে কনসেপ্ট এলো যে টোটাল পাওয়ার 0। তাহলে নতুন একটা কনসেপ্ট হলো দি কারেন্ট ফ্লোয়িং থ্রু the capacitive circuit is equal to the current flowing through the capacitive circuit is known as ওয়াটলেস কারেন্ট। কেন ওয়াটলেস? বোঝা গেল এবার ব্যাপারটা, যে আমরা এই ক্যাপাসিটিভ সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলো, আমরা দেখলাম কারেন্টের ভ্যালু পেয়েছিলাম I0 সাইন ওমেগা টি প্লাস আলফা, বাট দি অ্যাভারেজ পাওয়ার ইন এ ফুল সাইকেল সেটা কত হলো? 0। তাহলে এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, আর এটা অ্যাভারেজ পাওয়ার। অ্যাভারেজ পাওয়ারটা কত হলো? 0। সেই জন্য আমরা এই কারেন্টটার নাম দিয়ে দিলাম ওয়াটলেস কারেন্ট। এই আমরা মনে রাখবো। এরপর আসছে শুধুমাত্র আবেশকযুক্ত বর্তনী, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এসি উৎসের সঙ্গে একটি আবেশক মানে একটা কুণ্ডলী বা যেটাকে আমরা বলবো যে কয়েল, একটা সংযুক্ত করা আছে, যার সাবেশাঙ্ক বা সেলফ ইন্ডাকটেন্স হচ্ছে L। তো আমরা জানি যে E ইজ ইকাল টু L ডিআই বাই ডিটি। এটা আমরা দেখেছিলাম, একটা মাইনাস ছিল ফ্যারাডে এবং লেঞ্জের ল অনুযায়ী, যে একটা ইন্ডাক্টরের জন্য ইনডিউসড ইএমএফ মানে আবিষ্ট তড়িৎচালক বলে রাশিমালা ছিল এটাই। তাহলে E ইজ ইকাল টু L ডিআই বাই ডিটি। তাহলে আমরা লিখতেই পারি যে L ডিআই বাই ডিটি ইজ ইকাল টু, এটা কত? E0 সাইন ওমেগা টি। তো এখানে I আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি I ইজ ইকাল টু I0 সাইন ওমেগা টি প্লাস আলফা। আলফাটা আমরা কেন ধরলাম না, আমরা ধরে নিচ্ছি এটা একটা ফেজ ডিফারেন্স। আলফাটা হলো দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স, যেটার ভ্যালু আমরা বের করে নেবো এক্ষুনি বোথ সাইড কম্পেয়ার করে। তাহলে I পেয়ে গেলাম। তাহলে ডিআই বাই ডিটি কী হয়? আইটা আমরা ধরেছি, এটা কিন্তু লেফট, আমরা আইটা ধরে নিলাম এটা। তাহলে ডিআই বাই ডিটি হবে I0 ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা, এটা I0 ওমেগা। তাহলে এই ডিআই বাই ডিটির ভ্যালুটা ওখানে আমি বসিয়ে দিচ্ছি। তাহলে অতএব L I0 ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা, এটা বাঁ দিক, আর ডান দিক হবে E0 সাইন ওমেগা টি। তো এখানে আমরা এবার বোথ সাইড কম্পেয়ার করছি। তাহলে L I0 ওমেগা কসটাকে সাইন করে দিচ্ছি, সাইন ওমেগা টি প্লাস আলফা প্লাস 90, কারণ সাইন সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ হয়, সেই জন্য প্লাস 90 ইজ ইকাল টু E0 সাইন ওমেগা টি। এখান থেকে পেলাম L I0 ওমেগা, এটা কি ছিল? সাইন ওমেগা টি প্লাস আলফা প্লাস 90। তাহলে বোথ সাইড এবার আমি কম্পেয়ার করব। তাহলে কম্পেয়ার করলে কি? তাহলে আমি একটা স্টেপ লিখে দিই এখানে,
যে কম্পেয়ারিং বোথ সাইডস কি হবে না এল আই জিরো ওমেগা ইজ ইকাল টু ই জিরো, তবে আই জিরো ইজ ইকাল টু ই জিরো বাই ওমেগা এল, এটা আমরা একটা পেলাম। আর ওমেগা টি প্লাস আলফা প্লাস 90 ইজ ইকাল টু ওমেগা টি, এখান থেকে আলফা পেয়ে যাচ্ছি -90। তাহলে যখনই আলফা আমি -90 পেয়ে যাচ্ছি তখন আমি আই লিখতে পারবো আই জিরো সাইন ওমেগা টি -90, আলফার ভ্যালু -90 বেরোলো। এই যে দুটো আমরা পেয়ে গেলাম, এখান থেকে আমরা এবার কি করব, কম্পেয়ার করব, পরপর এক একটা জিনিস করে লিখবো আমরা যেরকম আগেরটাতে লিখেছিলাম। তাহলে হিসাবটা থাকলো, এবার কিন্তু আমি হিসাবটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি এক একটা জিনিস লিখে যাচ্ছি যেরকমভাবে আগের দুটোতে আমরা কম্পেয়ার করেছি। প্রথমে লিখছি ফেজ, তাহলে ফেজে আমরা কি লিখব, যে কারেন্ট মানে প্রবাহ ল্যাগস বিহাইন্ড with voltage a 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রবাহটা ভোল্টেজের থেকে 90 ডিগ্রি দশা পার্থক্যে পিছিয়ে আছে। যখনই আমরা ফেজ লিখলাম সঙ্গে সঙ্গে আমরা ওয়েভ ফর্মটা আঁকবো, তরঙ্গরূপ আমরা আঁকলাম। কি ছিল এটা, ই যদি ধরি তাহলে ই এর লেখচিত্র যেরকম আগেরগুলোতে এঁকেছি একই রকম। এই এবার যখন আই আঁকবো আমরা শুরু করব কিন্তু 90 ডিগ্রি ফেজ এগিয়ে আছে থেকে, তাহলে এই সরি পিছিয়ে আছে থেকে, সেই জন্য আমাদের ছবিটা হবে এইরকম। এইভাবে থাকবে। তাহলে এইটা যদি ই জিরো হয়, তাহলে এটা যদি আই জিরো হয়, তাহলে আই জিরোর ভ্যালুটা ই জিরোর থেকে কম হবে এবং এখানে এই ওমেগা এল পরিমাণ কম হবে। তাহলে এরপর আমরা যেটা আসছি ইম্পিডেন্স বা মোট বাধা। ইম্পিডেন্স বা মোট বাধা হবে, যেটা জেড দিয়ে লেখা হয়, ওমেগা এল। ওমেগা এল এটার নাম হবে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স অর্থাৎ এটাকে আমরা বলবো আবেশী প্রতিঘাত। আবেশী প্রতিঘাত তার মানে আমরা যেটাকে বলছিলাম প্রতিরোধ, মোট বাধা, এটা আবেশী প্রতিঘাত। এবার যদি আমরা এটাকে গ্রাফে প্রকাশ করি, যেটা আমরা বলবো ফেজর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রাম বা ঘূর্ণি ভেক্টর চিত্র বা দশা চিত্র, এটা কি হবে, এইটা যদি ধরি ওমেগা টি, তাহলে ই এখান থেকে 90 ডিগ্রি পিছিয়ে যাবে, তাহলে এই ভ্যালুটাকে বলবো আই জিরো, তাহলে এটা আই, আর এই ভ্যালুটাকে বলবো ই জিরো, তাহলে এটা ওমেগা টি, আর এটা হচ্ছে ওমেগা টি -90 ডিগ্রি। এটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম বা ঘূর্ণি ভেক্টর চিত্র। এই আর এটাকে বলছিলাম তরঙ্গরূপ। এই এবার আমরা আসছি পাওয়ার, যেটা ছিল ডিসিপেটিভ পাওয়ার বা ব্যয়িত ক্ষমতা, সেই আলোচনাতে এবার আসছে। পি ইজিক্যাল টু ইআই, তাহলে কি হবে, এটা ই জিরো সাইন ওমেগা টি, আর এটা হবে আই জিরো সাইন ওমেগা টি -90। তো এটা করলে হবে মাইনাস ই জিরো আই জিরো সাইন ওমেগা টি কস ওমেগা টি। এই হলো আমাদের পাওয়ারের ইনস্ট্যান্টেনিয়াস ফর্মুলা, যে কোনো মুহূর্তে।
এবার যদি আমি অ্যাভারেজ পাওয়ার বলি, পি অ্যাভারেজ, তাহলে ইন্টিগ্রেশন 0 টু টি পি ডিটি বাই টি, তাহলে হবে মাইনাস E0 I0 বাই টি 0 টু টি সাইন ওমেগা টি কস ওমেগা টি ডিটি। टू साइन ओमेगा टी कॉस ओमेगा टी टी टी, जीरो टू टी এটা হবে সাইন মাইনাস E0 I0 বাই টু টি, এটা হবে কস মাইনাস কস 2 ওমেগা টি বাই 2 ওমেগা এর লিমিট টি টু 0, তাহলে মাইনাস E0 I0 বাই টু টি, এটা মাইনাস, তাহলে ওই মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম, সিম্বলটা উঠিয়ে দিলাম। এটা হবে কস 2 ওমেগা টি বাই 2 ওমেগা মাইনাস কস 0 বাই 2 ওমেগা, এটা হবে 1 মাইনাস 1 0, তাহলে পি অ্যাভারেজ হলো 0। তাহলে আগেরটাকে বলবো, তাহলে দি কারেন্ট flows through inductor is known as wattless current, wattless current। তার মানে আমরা যদি এখন ওয়াটলেস কারেন্টের ডেফিনেশন বলি, শুধুমাত্র ক্যাপাসিটর দিয়ে বললে হবে না বা শুধুমাত্র ইন্ডাক্টর দিয়ে বললে হবে না, দুটো দিয়েই বলতে হবে। সেই জন্য আমরা বলবো যে ফর পিওরলি ক্যাপাসিটিভ অর ইন্ডাকটিভ সার্কিট the current flows through the circuit is known as wattless current because the average power in a full cycle of this circuit will be 0। তাহলে আমরা কারণটাও বলে দিলাম আর আমরা ভ্যালুটাও বলে দিলাম, অর্থাৎ আমরা বলবো যে যদি বিশুদ্ধ আবেশক বা ধারকযুক্ত বর্তনীতে প্রবাহ পাঠাই, সেক্ষেত্রে দেখা যায় যে যেহেতু পূর্ণচক্রে গড় ক্ষমতা 0, তাহলে এই প্রবাহকে বলবো আমরা ক্ষমতাহীন প্রবাহ বা ওয়াটবিহীন প্রবাহ। এই হলো ওয়াটলেস কারেন্ট। এবার আমরা আসছি মিক্সচার, অর্থাৎ দুটো ইনস্ট্রুমেন্ট বা ডিভাইস নিয়ে আমরা যখন সার্কিট করব, তখন সেক্ষেত্রে যে সার্কিটগুলো হবে সেগুলো একটা একটা করে আসছে। যেমন প্রথমে আসছি এলআর সার্কিট বা এলআর বর্তনী। এলআর এই নামটা শুনে মনে হচ্ছে যে একটা এল থাকবে এবং একটা আর থাকবে, অর্থাৎ একটা সার্কিটে এল এবং আর দুটোই থাকবে, একটা এসি সার্কিট। এই তাহলে এটা প্লাস এটা মাইনাস যখন হবে, এদিকে কারেন্ট ফ্লো করবে আই। তাহলে এক্ষেত্রে কি হবে, সোর্স ই ইজিক্যাল টু E0 সাইন ওমেগা টি। তাহলে এবার আমরা লিখতেই পারি এরকম, এল ডিআই বাই ডিটি, মানে আবেশকের দুপাশে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ প্লাস আইআর দুটো আছে যেহেতু, ইজিক্যাল টু ই মানে E0 সাইন ওমেগা টি। এটা আমরা লিখতেই পারি, কারণ এর দুপাশের বিভব প্রভেদ এল ডিআই বাই ডিটি আর এর দুপাশের বিভব প্রভেদ আইআর, দুটো যোগ করলে ই আসে। লেট আমরা ধরে নিলাম, কি ধরলাম, আই ইজিক্যাল টু I0 সাইন ওমেগা টি প্লাস আলফা, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা আলফাটা ধরছি ই এর সঙ্গে আই, ই এর সঙ্গে আই এর ফেজ ডিফারেন্স, ডিআই বাই ডিটি ইজিক্যাল টু I0 ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা বসে দিচ্ছি। তাহলে কি হবে, এল ইন্টু I0 ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা, প্লাস আই এর জায়গায় বসবে I0 সাইন ওমেগা টি প্লাস আলফা ইন্টু আর ইজিক্যাল টু E0 সাইন ওমেগা টি। এবার আমাদেরকে এটাকে ফর্মুলাতে আনার জন্য একটা মানে এমন কিছু রাশিমালা কনসিডার করতে হবে যাতে এটা একটা ফর্মে চলে আসে। কিভাবে আমরা দেখছি,
এগুলো একটু মুখস্থর মতো রাখতে হয় টেকনিকগুলো। আই জিরোটাকে আমরা কমন নিলাম, কমন নিয়ে আমরা লিখছি আর সাইন ওমেগা টি প্লাস আলফা প্লাস ওমেগা এল কস ওমেগা টি প্লাস আলফা, এদিকটা ই জিরো সাইন ওমেগা টি। আমরা কি কি ধরবো? আর ইজিক্যাল টু ধরছি জেড কস থিটা, আর ওমেগা এল ইজিক্যাল টু ধরছি আমরা জেড সাইন থিটা। তাহলে জেড ছিল ইম্পিডেন্স মানে প্রতিরোধ, মোট বাধা, আর আর ছিল রোধকের জন্য বাধা, ওমেগা এল ছিল আবেশক বা কয়েলের জন্য বাধা। তাহলে এবার আমরা ছবিটা আঁকছি কিরকম, এটা আঁকছি জেড, এই দিকে আঁকছি আর, আর এদিকটা আঁকছি ওমেগা এল। তাহলে এইটাকে বলবো থিটা। তাহলে আমাদের এই কনসিডার হয়ে যাচ্ছে আর ইজিক্যাল টু জেড কস থিটা, ওমেগা এল ইজিক্যাল টু জেড সাইন থিটা। তো এটাকে এবার আমরা একটু কম্পেয়ার করবো। কীরকম কম্পেয়ার করছি দেখো, আর মানে রোধকজনিত বাধা, এই বাধা আমরা ডিসি বর্তনীতেও দেখি, এসি বর্তনীতেও দেখি। সেই জন্য এই আর যে বাধা অর্থাৎ রোধক, একে বলবো বাস্তব বাধা। মানে আমি বলবো যেটা রিয়েল ইম্পিডেন্স বা রিয়েল প্রতিরোধ, অর্থাৎ বাস্তব বাধা যেটা রিয়েল ইম্পিডেন্স, এটাকে বলবো ইমাজিনারি ইম্পিডেন্স, অবাস্তব বাধা। কেন বলবো এরকম না, এই বাস্তব বাধা আর এই অবাস্তব বাধা মিলে টোটাল যে বাধাটা পাচ্ছি, মানে এই বাধা কিন্তু শুধুমাত্র আসছে এসির ক্ষেত্রে, এই বাধা আসছে এসি এবং ডিসি উভয় ক্ষেত্রে। তাহলে আমরা যখন জটিল রাশি পড়েছিলাম, অর্থাৎ বীজগণিতের জটিল রাশির সঙ্গে এর কিছুটা কম্পেয়ার করতে পারবো। এটাকে বলবো বাস্তব অক্ষ, এটাকে বলবো অবাস্তব অক্ষ। এই অবাস্তব অক্ষ শুধুমাত্র এসির জন্য, আর বাস্তব অক্ষটাতে থাকবে এসি ডিসি দুটোরই জন্য। এই জন্য এটা আর, এটা ওমেগা এল। এই যদি আমরা ধরি তাহলে এখানে আর এর ভ্যালুটা এবার আমরা বসাচ্ছি। কি হবে? আই জিরো জেড কস থিটা সাইন ওমেগা টি প্লাস আলফা, আর ওমেগা এলের জায়গায় বসালাম জেড সাইন থিটা কস ওমেগা টি প্লাস আলফা। এই ইজিক্যাল টু ই জিরো সাইন ওমেগা টি। এইটাকে আমরা লিখতে পারবো আই জিরো, জেড কমন নিয়ে নিলাম, তাহলে এটা সূত্রে পড়ে যাবে। কি সূত্র? সাইন ওমেগা টি প্লাস আলফা প্লাস থিটা ইজিক্যাল টু ই জিরো সাইন ওমেগা টি। তাহলে উভয় পক্ষে আমরা কম্পেয়ার করছি, তাহলে কি হবে? আই জিরো ইজিক্যাল টু ই জিরো বাই জেড, মানে হলো ই জিরো বাই, এবার এই জেড কি করে পাবো না, রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল এর হোল স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম। ওমেগা টি প্লাস আলফা প্লাস থিটা ইজিক্যাল টু ওমেগা টি, এখান থেকে পেয়ে যাবো আলফা ইজিক্যাল টু মাইনাস থিটা। তাহলে আমরা এইটা পেলাম আর এই আই জিরোর ইকুয়েশন পেলাম। এবার আমরা একটা একটা করে কম্পেয়ার করছি। যেখানে থিটাটা আমরা কি করে পাবো না, থিটা ইজিক্যাল টু ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর। এই ছবি থেকে আমরা লিখতেই পারি ট্যান থিটা ইজিক্যাল টু ওমেগা এল বাই আর, সেই জন্য থিটার ভ্যালু এইটা আমরা লিখতে পারি। এবার আমরা একটা একটা করে আলোচনাতে আসছি, হিসাবটা মুছে দিচ্ছি, তোমরা এটাকে তুলে নিও খাতায়। 1 নম্বরে আসছি ফেজ। কারেন্ট lags with voltage at a phase difference theta is equal to tan inverse omega L by R. তাহলে থিটার ভ্যালুটা ডিপেন্ড করবে ওমেগার উপর, এল এর উপর এবং আর এর উপর, এইগুলোর উপর ডিপেন্ড করবে। থিটাটা আমরা পেয়ে যাব। তারপরে ওয়েভ ফর্মটা আমরা রাখছি না, কারণ থিটার ভ্যালু না জানলে আমরা ওয়েভ ফর্মটা আঁকতে পারবো না। ওখানে 90 ডিগ্রি ছিল বলে আমরা এঁকেছিলাম, যেটা পিওরলি ক্যাপাসিটিভ বা পিওরলি ইন্ডাকটিভ। 90 ডিগ্রি এগিয়ে বা পিছিয়ে ছিল বলে আমরা আঁকতে পেরেছিলাম। এটা যেহেতু থিটা, সেই জন্য আমরা ওয়েভ ফর্মটা আঁকতে পারছি না। তারপর যেটা আমরা আঁকবো বা লিখবো ইম্পিডেন্স। ইম্পিডেন্স তাহলে কত হবে? জেড ইজিক্যাল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল এর হোল স্কোয়ার।
অর্থাৎ এটা হচ্ছে আর রেজিস্ট্যান্সের জন্য, আর ওমেগা এলটা আসছে ইন্ডাকটেন্সের জন্য। এই দুটো বাধা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে বোঝাই যাচ্ছে যে আর এর ইউনিট যা, ওমেগা এল এর ইউনিট তা, এবং জেড এর ইউনিট তা। মানে আর এর যদি ওহম একক হয়, ওহম এসআই ইউনিট আমরা জানি ওহম, তাহলে ওমেগা এল পুরোটার ইউনিট ওহম, এবং জেড ইম্পিডেন্স প্রতিরোধ এরও ইউনিট হবে ওহম। আর তো আগেই বলেছি রেজিস্ট্যান্স, এটা হবে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, এগুলো আগে আলোচনা হয়েছে। এরপর আমরা আসছি, তাহলে ফেজ হলো, এটা হলো। এরপর ছিল আমাদের ফেজর ডায়াগ্রাম বা ঘূর্ণি ভেক্টর চিত্র। ফেজর ডায়াগ্রামটা আমরা একবার আঁকবো। এটা ই টি, তাহলে ই তো যেমন ছিল ই জিরো সাইন ওমেগা টি এইদিকে, তাহলে এটা ওমেগা টি, এটা ই জিরো। এবার আমরা যখন আই আঁকবো, আমরা দেখতে পাচ্ছি যে থিটা অ্যাঙ্গেল পিছিয়ে আছে। তাহলে থিটা অ্যাঙ্গেল যেহেতু পিছিয়ে থাকবে, সেই জন্য এখানে আমরা কি লিখব, তাহলে এইদিকে পিছিয়ে গেল থিটা, তাহলে এটাই হয়ে গেল আই। সেটা থিটার ভ্যালুর উপর অবশ্যই ডিপেন্ড করবে। এটা এখন আই, তাহলে ওটা ওমেগা টি আর এটা থিটা, তাহলে এই ভ্যালুটা হয়ে গেল ওমেগা টি মাইনাস থিটা। এবার আমরা আসছি ডিসিপেটিভ পাওয়ার, এটা সমান আমরা কি লিখব, পি ইজ ইকাল টু ই আই, মানে হলো ই জিরো সাইন ওমেগা টি, আর এটা হবে আই জিরো সাইন ওমেগা টি মাইনাস থিটা। এটা হলো ইনস্ট্যান্টেনিয়াস, মানে যে কোনো মুহূর্তে, পি ইনস্ট্যান্টেনিয়াস। এবার আমরা আসছি অ্যাভারেজ পাওয়ার, পি অ্যাভারেজ সমান ইন্টিগ্রেশন 0 টু টি পি ডিটি বাই টি সমান, তাহলে ই জিরো আই জিরো বাই টি, আর এদিকটা হিসাব হলো সাইন ওমেগা টি, আচ্ছা একটা ইন্টিগ্রেশন হবে সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি মাইনাস থিটা, এই ডিটি। এই হলো। এবার এটাকে আমরা অঙ্কের নিয়মে হিসাব করে যাব, এগুলো সব মুছে দিচ্ছি। এবার আমাদের হিসাবটা কিরকম আসবে, ই জিরো আই জিরো বাই টি, এইটাকে ফর্মে ফেলে দিচ্ছি, আমরা সূত্রে ফেলে দিচ্ছি কিরকম, সাইন ওমেগা টি, এটা হবে সাইন ওমেগা টি কস থিটা মাইনাস কস ওমেগা টি সাইন থিটা, এই ফর্মে চলে এলো। আচ্ছা, এর ইন্টিগ্রেশন হবে 0 টু টি, এই পুরোটা ডিটি। তাহলে প্রথমটা ই জিরো আই জিরো বাই টি, এটা হবে টু দিয়ে দিলাম, তাহলে 0 টু টি 2 সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু কস থিটা, আর এই হিসাবটা হবে ই জিরো আই জিরো বাই টি সাইন থিটা 0 টু টি কস ওমেগা টি ডিটি। এবার প্রথম এই দুটো ইন্টিগ্রেশন হিসাব করলেই হয়ে যাবে। প্রথম টার্মে আসছি আমরা, ই জিরো আই জিরো বাই টু টি, এদিকটা হবে কস থিটা পড়ে থাকলো, এটা হবে 1 মাইনাস কস 2 ওমেগা টি ডিটি ইন্টিগ্রেশন 0 টু টি, আর পরের পার্টটা হবে ই জিরো আই জিরো বাই টি সাইন থিটা কস ওমেগা টি ডিটির ইন্টিগ্রেশন হয় সাইন ওমেগা টি বাই ওমেগা, লিমিট বসবে টি এবং 0, তো এই ভ্যালুটা 0 হয়ে যাবে, ই জিরো আই জিরো বাই টু টি কস থিটা, আর এটা হবে কত ডিটি
ডিটির ইন্টিগ্রেশন, তাহলে টি হয়ে গেল মাইনাস সাইন 2ωt বাই 2ωt থেকে 0, আর এটাও 0 হয়ে গেল। তাহলে এই 0 I0 বাই 2t ইন্টু কস থিটা ইন্টু টি, -0 -0 এগুলো সব 0 লিমিট বসালে, তাহলে হলো E0 I0 বাই 2 ইন্টু কস থিটা, মানে হলো E0 বাই √2 I0 বাই √2 ইন্টু কস থিটা, মানেই হলো ERMS IRMS ইন্টু কস থিটা। এই কস থিটাটাকে বলবো পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর। আর এদিকে আছে পি এভারেজ, তাহলে কস থিটার ডেফিনেশন কি হলো না পি এভারেজ বাই ERMS IRMS। তাহলে এটাকে বলবো পি এভারেজ মানে গড় ক্ষমতা বাই RMS ক্ষমতা, যেটাকে বলে প্রকৃত ক্ষমতা, রিয়েল পাওয়ার বাই আপাত ক্ষমতা, অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। এই তাহলে এই কস থিটাটাকে আমরা কি বলছি পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমরা বলতেই পারি যে কোনো একটি এসি বর্তনীতে প্রকৃত ক্ষমতা এবং আপাত ক্ষমতার অনুপাতকেই বলবো আমরা কস থিটা বা পাওয়ার ফ্যাক্টর। এই পাওয়ার ফ্যাক্টর ভ্যালু ডিপেন্ড করবে এই থিটার উপর বা ফেজ ডিফারেন্সের উপর। এরপর আমরা আসছি সিআর সার্কিট। সিআর, তাহলে আমরা শুধু এই জায়গাটা চেঞ্জ করে দিতে পারি, একটা ক্যাপাসিটেন্স এসে গেল সি, বাকি সব কিছু আমাদের একই থাকবে। তাহলে এখন আমরা বলতে পারবো সিআর সার্কিট বা সিআর বর্তনী, অর্থাৎ একটা ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটর যোগ থাকবে এবং একটা রেজিস্টার যোগ থাকবে। তো এখানে কি হবে ঘটনাটা, কিউ বাই সি, এটা হবে কি ই বা ভি অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স, প্লাস আইআর, এটাই হবে E0 সাইন ওমেগাটির সঙ্গে সমান। এটা আমরা লিখে নিলাম। এবার আমরা কি করছি, ধরে নিচ্ছি কিউ, কারণ কিউ এবং আই এর মধ্যে ফান্ডামেন্টাল হলো কিউ, অর্থাৎ আধান এবং প্রবাহ মাত্রার মধ্যে আধানের প্রবাহ গেলে মানে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান ফ্লো করে বা চার্জ ফ্লো করে তাকে আমরা বলি কারেন্ট। এই জন্য আমরা কিউকে ধরে নিলে আই পেয়ে যাব। লেট কিউ ইজ ইকাল টু Q0 সাইন ওমেগা টি প্লাস আলফা। তাহলে আই কি হবে dq বাই dt, তাহলে Q0 d বাই dt সাইন ওমেগা টি প্লাস আলফা is equal to Q0 cos ওমেগা টি প্লাস আলফা ইন্টু ওমেগা, তাহলে আই, এই আয়ের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা আসছি ওই ইকুয়েশনে বসাচ্ছি সব ভ্যালুগুলো। তাহলে Q0 সাইন ওমেগা টি প্লাস আলফা বাই সি প্লাস Q0 ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা ইজ ইকাল টু E0 সাইন ওমেগা টি। এবার আমরা এখান থেকে কি কমন নেব না Q0 কমন নিয়ে নিলাম। Q0 যদি কমন নিয়ে নিই, যেখানে একটা আর থাকার কথা, হ্যাঁ ইন্টু আর, Q0 ওমেগা কমন নিচ্ছে, তাহলে হবে কি 1 বাই ওমেগা সি সাইন ওমেগা টি প্লাস আলফা প্লাস আর cos ওমেগা টি প্লাস আলফা ইজ ইকাল টু E0 সাইন ওমেগা টি। এবার আমরা কি ধরবো এখানে, ধরে নিচ্ছি আগেরটারই মতো, এদিকটা আর ওই দিকটা ছিল ওমেগা এল,
এখন আমরা এদিকটা আঁকছি 1/ωc। এটা কেন আমি যুক্তিটা দিয়ে বলবো। তাহলে এই হলো জেড থিটা। তাহলে হচ্ছে আমরা এখানে কি লিখবো এবার না, আর ইজিক্যাল টু লিখতে পারবো জেড কস থিটা, আর 1/ωc আমরা লিখব 1/ωc আমরা লিখতে পারবো জেড সাইন থিটা। তাহলে সেই অনুযায়ী আমরা কি লিখলে হবে, Q0 ওমেগা, এখানে বসলো জেড সাইন থিটা সাইন ওমেগা টি প্লাস আলফা প্লাস জেড কস থিটা কস ওমেগা টি প্লাস আলফা। এই টোটালটা হবে E0 সাইন ওমেগা টির সঙ্গে সমান। এবার আমরা এখান থেকে জেড যদি কমন নিই তাহলে হবে Q0 ওমেগা জেড, এটা সাইন এ সাইন বি প্লাস কস এ কস বি। এই ফর্মুলাতে বসার জন্য এটা আমরা লিখতে পারবো কস ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা ইজিক্যাল টু ওমেগা 0 সাইন ওমেগা টি। এর পরের স্টেপটা আমরা এখানে হিসাব করছি। এখান থেকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা লিখতে পারবো E0 ইজিক্যাল টু Q0 ওমেগা জেড। তাহলে এখান থেকে Q0 এর ভ্যালু পেয়ে যাচ্ছি E0 বাই ওমেগা জেড। আচ্ছা, আরেকটা কি কম্পেয়ার করতে পারি, কস ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা ইজিক্যাল টু সাইন ওমেগা টি। সাইন ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা প্লাস 90 ইজিক্যাল টু সাইন ওমেগা টি। এখান থেকে কম্পেয়ার করলে আমরা পাবো আলফা মাইনাস থিটা প্লাস 90 ইজিক্যাল টু 0। তাহলে আলফা পেয়ে গেলাম থিটা মাইনাস 90 ডিগ্রি, এই ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এখন আই কত পাবো না, আই সমান ছিল Q0 ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা, আলফার ভ্যালু বসে দিচ্ছি থিটা মাইনাস 90 ডিগ্রি। তাহলে Q0 ওমেগা, এটা কস ওমেগা টি প্লাস থিটা মাইনাস 90, এটা হবে আমাদের সাইন ওমেগা টি প্লাস থিটা। Q0 এর ভ্যালু বসাচ্ছি, তাহলে E0 বাই ওমেগা জেড ইন্টু ওমেগা সাইন ওমেগা টি প্লাস থিটা সমান E0 বাই জেড সাইন ওমেগা টি প্লাস থিটা আই ইজিক্যাল টু। তাহলে আমরা জেড পেয়ে গেলাম ইম্পিডেন্স। তাহলে এখানে জেড ইজিক্যাল টু ইম্পিডেন্স, এটা আমি আগে লিখে দিচ্ছি কারণ কম্পেয়ার হয়ে গেছে বলে, এটা ইম্পিডেন্স ইজিক্যাল টু ওখান থেকে আমরা লিখতে পারবো রুট ওভার আর স্কোয়ার প্লাস 1/ωc এর হোল স্কোয়ার। থিটা ইজিক্যাল টু কত এবং প্লাস থিটা পেয়ে গেছি আই, তাহলে এটাই হবে I0 সাইন ওমেগা টি প্লাস থিটা। তাহলে কারেন্ট লিডস ভোল্টেজ উইথ এ ফেজ ডিফারেন্স থিটা, এটা কত হবে tan ইনভার্স 1/ωc বাই আর, মানে 1/ωc আর। এই হলো ভ্যালু। তাহলে এই অ্যাঙ্গেলে পিছিয়ে থাকবে, এবার আমরা এগিয়ে থাকবে কারেন্ট। এবার আমরা ফেজটা তাহলে লিখেই দিতে পারি, এই ফেজটা লিখে দিলাম আর ইম্পিডেন্সটা লিখে দিলাম। এবার আমরা আসছি ফেজর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রাম
তো ফেজর ডায়াগ্রামের হিসাবটা হবে কীরকম, এইদিকে টি, এদিকে ই, এদিকে ওমেগা, ওমেগা টি, এটা ই জিরো, তাহলে এর থেকে থিটা অ্যাঙ্গেল আরও এগিয়ে থাকবে এবং আয়ের ভ্যালু হবে কম। তাহলে এটা আই, এটা আই জিরো, আর টোটালটা হয়ে গেল কত অ্যাঙ্গেল, ওমেগা টি প্লাস থিটা। এই তাহলে এটা ফেজর ডায়াগ্রাম হলো। আর পাওয়ার পি ইজ ইকাল টু ইআই, যেখানে হবে ই জিরো সাইন ওমেগা টি, আর এটা আই জিরো সাইন ওমেগা টি প্লাস থিটা। এটা আমরা স্টেপটা দেখালাম না, একদম আগের মতো আমি এখানে লিখে দিচ্ছি, সেম এজ এলআর সার্কিট। ওই শুধু একটা মাইনাস প্লাসের ব্যাপার আছে, বাকি সব সেম থাকবে। শেষে যেটা হবে ই জিরো আই জিরো বাই টু ইন্টু কস থিটা। তাহলে এখানেও কিন্তু একটা পি অ্যাভারেজ ইজ ইকাল টু পি আর এম এস কস থিটা, আর কস থিটা ইজ ইকাল টু রিয়েল পাওয়ার অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ারের একটা রেশিও থাকছে। অর্থাৎ আমরা ক্ষমতা গুণক তাকেই বলবো যে সিআর বর্তনীতে প্রকৃত ক্ষমতা এবং আপাত ক্ষমতার অনুপাত, এটাই হলো ক্ষমতা গুণক। তাহলে একদম একই রকম আমরা 5টা সার্কিট পড়লাম, বিশুদ্ধ রোধক, আবেশক, ধারক এবং এলআর সার্কিট এবং সিআর সার্কিট। আরও একটা সার্কিট রয়ে গেল যেটা হচ্ছে এলসিআর সার্কিট। আমরা আজকে আর করছি না, কারণ ক্লাসটা এমনিতেই খুব বড় হয়ে গেছে এবং আজকে বড় বড় হিসাবগুলো আছে, তোমরা রেডি করো। তো এই যে 5টা যদি রেডি করে নাও তাহলে এলসিআর সার্কিটটা বুঝতে খুব সুবিধা হবে। আমি শুধু তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এলসিআর সার্কিট এবং এর পরের যে চ্যাপ্টার, খুব ছোট চ্যাপ্টার ইএম ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই দুটো চ্যাপ্টারকে একসঙ্গে করে দেবো। অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার সঙ্গে শুধু এলসিআর এই পার্টটা থাকবে, বাকি পার্টটা এসির আমরা আজকে করে দিলাম। ক্লাসগুলো একটু রেডি করো, আজকের ক্লাসগুলো বলবো সবগুলোই প্রমাণ রেডি করবে, তার সঙ্গে ফেজ, ইম্পিডেন্স, ফেজর ডায়াগ্রাম এবং ডিসিপেটিভ পাওয়ার বা কনজিউম পাওয়ার, এদের পুরো রিলেশনগুলো মনে রাখবে। আর ছোট ছোট ইকুয়েশনগুলো একটু খেয়াল করবে। শেষ পোর্শনে শুধু আমি একটা গ্রাফ এঁকে যাব, যেটা হচ্ছে যে আমরা 3টে জিনিস দেখলাম। একটা হচ্ছে যে 3টে ইম্পিডেন্স আমরা দেখেছি, সরি এটা ওমেগার সঙ্গে হবে, জেড সমান আর, এটা রেজিস্ট্যান্সের জন্য, এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, এটা রেজিস্ট্যান্স আর। আর জেড এল যদি হয় তাহলে হবে ওমেগা এল, এটা হচ্ছে ইন্ডাকটিভ ক্যাপাসিটেন্স, সরি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, এটা হচ্ছে ওমেগা এল, এটাকে জেড এল বা এক্সেলও বলে, এক্সেল, এটাকে এক্স আরও বলতে পারি আমরা, এটা হচ্ছে ওমেগা এল। আর এই একটা, এটাকে বলবো এক্স সি ইজ ইকাল টু 1 বাই ওমেগা সি, এক্স সি ইজ ইকাল টু 1 বাই ওমেগা সি, এটাকে বলবো ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। এই 3টে গ্রাফ কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট, দেখে রাখবেন। আমরা ইকুয়েশন থেকে পেয়ে যাবো অবশ্য সবগুলো। আর এলসিআর বাকি রাখলাম, ওটা আমি কিন্তু ওই ইএম ওয়েভের সঙ্গে এই ক্লাসটা করে নেব, তাহলে আমাদের এসি এবং ইএম ওয়েভ পুরোটা শেষ হয়ে যাবে। আজকে যতদূর হলো তোমরা একটু ভালো করে পড়াশোনা করে রেডি করে নাও। আর একই কথা বলবো, একটু বন্ধুদেরকে শেয়ার করে দিও আমার চ্যানেলটা, নিজেরাও সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করবে, আর একটু লাইক এবং কমেন্ট দিয়ে দিও। ভালো থেকো, আজকের ক্লাস কমপ্লিট করে রেখো, পরের ক্লাসে দেখা হবে।